সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হলো চাঁদাবাজি করে বেড়ানো। আমি যা শুনি চতুর্দিক থেকে, এখন আর কান ধরার, মন দিয়া শোনার আর সময় নাই। অবস্থাটা হয়ে গেছে, এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে, এবং সেই সময়টা খুব বেশি দূরে নয়। এরা যা করছে, এরা নিজেদের সুখ বুক বৃত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে, এগুলো এখন আমার মুখে বলা বড় বিপদ। এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য। এইসব ছেলে পেলের একটা সময় সাহসিকতা দেখাইছে, সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে, এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আমার মনে হয় না শুধু, আমি এখন বিশ্বাস করা শুরু করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে, এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে, যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যের। এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে, আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না। তারা যদি এই পথে চলতে চায়, মুক্তিযুদ্ধের বিরোধী পথে, ৭১-এর পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায়, তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না। এবং আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা বাবারা, তোমরা এই পথ থেকে ফিরে আসো। এবং ইউনূস সাহেবকে আমি অনুরোধ করবো, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস। আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় না। আপনারা যে পথে চলতেছেন, সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ। এই পথে কিন্তু গত ৫৪ বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে, তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন আপনাদের ছত্রছায়া ৫ই আগস্টের আন্দোলনের একটা কথা বলে, একটা বাহানা করে, আপনাদের ছত্রছায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে। সেই প্রতিশোধের স্পৃহার পথ থেকে আমি মনে করি ইউনূস সাহেব, আপনি তাদেরকে বিরত করতে পারেন, এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এখন তো নির্দিষ্ট ভাবে বলা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার, এটা রিয়েল মুক্তিযুদ্ধ না। রিয়েল মুক্তিযুদ্ধ নাকি ৪৭ এবং ২৪। তারা এখন বলে, এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে, এটি আমার মনে হচ্ছে। ওই যে ইউনূস সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে, এই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে, যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবে না একটা ইলেকশনে দাঁড়াইলে, যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলেই ফেলবে, ইলেকশন কবে দিবেন কোন, নাইলে রাজপথ থেকে উঠবো না, ইলেকশন কিন্তু দিতে হবে। এখন ছাত্ররা বলতেছে, ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো হাত আছে, কথা তো বললাম। এরা কিন্তু গত ৫৪ বছর যাবত নিজেদের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে, পারে নাই। এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে, কাজে তারা জয় লাভ করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। একটা ব্লাফের মধ্য দিয়ে, একটা মুনাফিকের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে, কিন্তু সবটা জয় করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না, আমি আপনাকে এই কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে, নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায়, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে। আর যদি অনন্তকাল থাকতে চায় কূটকৌশল করে, বিভিন্ন ধরনের অপবাদী কথা বলে, অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে, বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে, বিনা কারণে কারণ তৈরি করে, যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাইলে আগের যারা এসব করছে তাদের যে পরিণত হয়েছে, তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে। এমন জটিল এবং কঠিন, যেটা
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছেন যে যারা সোজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ, এত না। এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে। আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে, কল্পনা করতেও, যে তারা যদি এই অন্যায়ের পথে, অপরাধের পথে, মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে, তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে আল্লাহ মালুম। আমি এখনো সবটা বলতে চাই না। আমি যে কথাটা বলি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যামুফ্লেজ করতে পেরেছে, নিজেদেরকে রাগ করে আড়ালে রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে। এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা, সেটা মুখ না, সেটা হলো মুখোশ। আসলে যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে, কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে, বাস্তবতাকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে ৭২-এর সংবিধান কবর দিয়ে দিব, না, ৭২-এর সংবিধান লক্ষ লক্ষ মানুষ, ৩০ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান। কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল, এটার কলম আর মানুষের রক্ত ছিল, শহীদের রক্ত ছিল কালি। কাজে ৭২-এর সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কায়েম করবে, ইম্পসিবল। এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, বুঝতে হবে। কাজে এটা এত সহজ না। আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সবকিছু শক্তি অর্জন করতে পারবে, আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে, বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায়, চোর কিন্তু ঘরে ঢুইকা চুরি করতে পারে না, আবার দৌড়াইয়া চলে যায়। এটা হলো আমার ধারণা। আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোনদিন একদিনের জন্য পেট ব্যথা করে, মাথা ব্যথা করে রাইফেল ধুয়ে যুদ্ধে যাই নাই, এমন কোন ইতিহাস আমার ৯ মাসে নাই। কিন্তু এখন আমি বড় ভীত, এখন আমি বড় ভীত। শত্রু বড় লুক্কায়িত শত্রু, যারা মানুষকে ব্লাফ দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো, তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি। আমি আপনাকে তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে। আমরা সজাগ করার চেষ্টা করতেছি, মুক্তিযোদ্ধারা আমরা সজাগ করার চেষ্টা করতেছি। বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো না দিলে তারা যে সময়ে বলছে আমরা ঠিক আছে ২৫ সন আমরা মানতে পারি, আমি এত মানতে রাজি ছিলাম না, এখন মনে করি ৬ মাস। তাদের হাতে ক্ষমতা নিরাপদ না, তারা ক্ষমতা হস্তান্তর করবে গণতান্ত্রিক ভাবে, সেটা আর বিশ্বাসের মধ্যে আসে না। তারপরে তারা যদি রিজনেবল টাইমে ইলেকশন না দেয়, বিশেষ করে ২৫ সনের মধ্যে, ইতিহাসের ভাগ্য, ইতিহাসের বিচারের ভাগ্য তাদেরকে বরণ করতে হবে। আমি এটা বলে দিলাম, ইতিহাসের কঠিন বিচারের ভাগ্য তাদের বরণ করতে হবে। আমি বুঝতে পারতেছি না, আপনাকে এই কথাটা বললাম, এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে। কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে, যে ছেলে পেলেরা আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে, রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ায় ভাত খায় বলে ২ টাকা দিয়ে ভাত খেতে পারে না, সেই ছেলেদের চেহারা গুলো দেখলে, তাদের পোশাক আশাক দেখলে, তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ এদের পিছনে কারা আছে। এই শুকনা মুখগুলো আমি দেখতাম, সাধারণ মুখগুলো আমি দেখতাম, তাইলে আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম। কিন্তু এখন তাদের চেহারা গুলা দেখি ১ কোটি, ২ কোটি, ৫ কোটি টাকা দামের গাড়ি দৌড়ায়, সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে, তাদের যে চেহারা গুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যতিক্রম আমি দেখতেছি, আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে। তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে, মানুষকে সজাগ করতে হবে। কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না।
বাংলাদেশের মন্ত্রী হতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালিমা আছে। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন 9 তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা 71-এর রাজাকারের বংশধর, এরা আলবদরের বংশধর, এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই। আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে, আমি ওই দিন আমার বক্তৃতা বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায়, বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাঘ, আর 24-এর যে যুদ্ধ যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল। বাঘ আর বিড়াল এক জিনিস না। 1, 2 নম্বর হলো এরা কারা যারা বলে যে 24 তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির। আমি বলবো ছি, আমি যদি জানতাম ছাত্র শিবির ওই 5ই আগস্টের সংগ্রামের ভ্যানগার্ড, আমি যাইতাম কিনা 1000 বার চিন্তা করতাম। যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল, তারপরে শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না বা আমি নাই, বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। সে আন্দোলনের ভ্যানগার্ড শিবির না, যারা বলতেছে তারাও না। সে আন্দোলনের ভ্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ। হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে, তারা এরা না, তারা এসেছে একটা আমি কি বলবো, প্রতিটি একটা নেতৃত্বের মধ্যে দিয়ে। বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কেউ দেখতে চায়নি কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, শুধু জানছে ছাত্ররা ডাক দিয়েছে। লাখে লাখে মানুষ এসেছে। ওই যে 15 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ, ঘৃণা, কারণ 3টা ইলেকশন, 14 সন, 18 সন এবং 24 সন। 14 সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল, 153টা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে। তারপরে 18 সনের দিনের ভোট রাতে করলেন, মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো। তারপরে 24 সনে আমি আর দামির ভোট হলো। এটাতে মানুষ এত বেশি রাগান্বিত ছিল, এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তাড়াই দিব। সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হোঁচট খেয়েছে কিনা, তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা, তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা, তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির এবং তারা ছিল নেতা, তাইলে
বলতেছি সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফিক। 3,500 লোক মারা গেছে। আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছি, জিজ্ঞাসা করছে তার বাড়ি ছিলেন 1,500 লোক মারা গেছে। আর এখন সর্বশেষ সংস্করণ বাইর হলো 845। এখন কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো আর্মিকে, বিডিআরকে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এদিকে মারাও দেয়, সেটার জন্য কিন্তু বাংলাদেশে চলে না, পৃথিবীর আইনটাকে চলে না। 2024 সালের মামলা চলে না। সামান্য মানুষ যদি বলে এই মামলা চলে, সে মানুষ না, সে জানে সভ্যতা বোধে না, যুদ্ধ করার বিচারে বোঝে না। একদম ক্লিয়ার 1971 সালের ক্ষতটাকে তারা এই 2025 সালে এসে সেই ক্ষতটা দেওয়ার চেষ্টা করে। যেটাকে বলে অর্থাৎ যুদ্ধাপরাধ বিচার করার জন্য 1971 সালে যুদ্ধাপরাধ সালে যেটাকে বলে বাংলাদেশের বিচার সুনির্দিষ্ট বিশ্বাস করে না করেন বা না বুঝতে চান, বাংলাদেশের সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা সেই বলা আছে 1971 সালের 26 মার্চ থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত সময় যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে শাসন বিচার কোনো কিছু কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার সরকার পরিচালনা করছে, যার জন্য 2.5 লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে, শহীদদেরকে যে হত্যা করা হয়েছে, মানুষদেরকে যে দেশায়িত করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, দেওয়া হয়েছে, সেগুলোর বিচার করার জন্য 1973 সালে ছাত্ররাই সব